সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। আমরা এর আগে আলোচনা করেছি ওয়াকফ কি, ওয়াকফ সংশোধনী বিল কি এবং এই ওয়াকফ সংশোধনী বিল এত বিতর্ক কেন। আজ আমরা আলোচনা করব এই ওয়াকফ সংশোধনী বিল কেন কেন্দ্র সরকারের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং বেসিক্যালি ওয়াকফ বোর্ড কেন কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি এই কেন্দ্র সরকার কিসের ভিত্তিতে এত বড় একটা সিদ্ধান্ত নিল, এই ওয়াকফ সংশোধনী বিলের মতো একটা সিদ্ধান্ত। এনআরসি কিংবা বহু ক্ষেত্রে বিভিন্ন বিল এনেছে এবং 370 অবলুপ্তির মতন যেসব বিলগুলি, সেগুলোর মতন কিন্তু ওয়াকফ একটা ভয়ানক আকার ধারণ করবে, সেটা কিন্তু বলাই চলে। তার কারণ ওয়াকফ কিন্তু একটা ঐতিহাসিক বিল। ওয়াকফ সংশোধনী বিল কিন্তু এবার ওয়াকফ সংশোধনী বিল কিন্তু একটা ঐতিহাসিক বিল। এবং এই আলোচনার শুরুতে আমি আগেও বলেছি, আমরা যে বিষয়ে আলোচনা করেছি, এবং এই আলোচনার শুরুতে আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়াকফ সংশোধনী বিল কিন্তু এবার নতুন নয়। এর আগে ওয়াকফ যখন ওয়াকফ ফর্ম করার পর কিন্তু বোর্ড যখন ফর্ম করে, তারপর কিন্তু 1955 সালে বোর্ড ফর্ম করে, আমি আগেও বলেছি। এবং এই বোর্ড ফর্ম করার পর কিন্তু বহুবার ওয়াকফ সংশোধনী বিল এসেছে, যদিও আমরা সেটা জানি না। তার কারণ তথ্য যেটা বলছে সেটা হচ্ছে যে 2024 সালের এই 8ই আগস্ট এইবার যে ওয়াকফ সংশোধনী বিল পাস হচ্ছে সেটা কিছুটা ভিন্ন, যদিও তার আগে 1955 সাল থেকে বেশ কয়েকবার এই সংশোধনী কিন্তু এসেছে। ধাপে ধাপে সংশোধন হয়েছে, যেমন বলা চলে 1959, 1964, 1969 এই 3 সালে কিন্তু বেশ কয়েকবার সংসদে এই প্রশ্ন উঠেছিল এই বিল চেঞ্জেস নিয়ে, এই সংশোধনী বিল নিয়ে, ওয়াকফ সংশোধনী নিয়ে। তার কারণ কখনো কখনো রাজ্য সরকারের সঙ্গে সংঘাত কিংবা কখনো কখনো দখল সহ বেশ কিছু অভিযোগ আসছিল, সেই জন্য কিন্তু ওয়াকফ সংশোধনী বিলের প্রশ্ন উঠেছিল। এবং তারপর 1976 সালে একটা এনকোয়ারি কমিটি গঠন করে সে সময় সরকার, এবং তারপর 1984 সালে একটা ফর্ম হয় যে সংশোধনী বিল হবে, যদিও সেই সময় কিন্তু সংশোধনী বিল পাস হয়নি। তারপর 1995 সালে সম্পূর্ণভাবে ইউপিএ গভর্নমেন্ট কিন্তু এই সংশোধনী বিল পাস করে। এবং এই সংশোধনী বিল যে পাস হয় 1995 সালে, তারপর সেখানে কিন্তু ওয়াকফের যে মাথা থাকবে, প্রধান থাকবে বা বোর্ড যারা চেয়ারম্যান, তাদের হাতে কিন্তু প্রবল ক্ষমতা দেওয়া হয়। এই যে ক্ষমতা, সেই ক্ষমতা পেয়ে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বহু অভিযোগ আসতে শুরু করে। এবং তারপর বারবার করে কিন্তু একচ্ছত্রভাবে কিন্তু বারবার করে বিজেপির তরফ থেকে অভিযোগ ওঠে যে এই ওয়াকফের যারা প্রধান রয়েছে বা ওয়াকফের এই সম্পত্তিগুলো লুটপাট নিয়ে। তো কেন বিজেপির মাথা ব্যথার কারণ সেটা আমি প্রথম বলতে চাইবো, কিংবা এই বিজেপি কোন প্লটের উপর দাঁড়িয়ে এই ওয়াকফ সংশোধনী বিলটা পাশ করালো এবং এই ওয়াকফ সংশোধনী বিলের মূলে কারা আছে। আমি এই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে 2005 সাল। 2005 সালে তখন ইউপিএ গভর্নমেন্ট, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ গভর্নমেন্টের প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী মনমোহন সিং সে সময় 2007 জনের একটা রিটায়ার্ড জাজদের নিয়ে একটা কমিটি গঠন করে, এবং সেই কমিটির মূলে ছিলেন বিচারপতি রাজেন্দ্র সাচার। এই বিচারপতি রাজেন্দ্র সাচার, এই যে সাচার, অর্থাৎ সেই কমিটিটার নাম হয় পরে সাচার কমিটি। সেই সাচার কমিটি গঠন করা হয় মুসলিমদের সেই তৎকালীন সময়ে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে। যদিও সেই সময় এই সাচার কমিটি টানা 1.5 বছর বিভিন্ন নথি, বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ, বিভিন্ন বিষয়ে তদন্ত করে একটা কমিটি পেশ করে টানা 1.5 বছর। মে মাসের 2005 সালে কমিটি গঠন করা হয়। 2006 সালের নভেম্বর মাসের 17 তারিখে সেই কমিটি রিপোর্ট দেয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সেই রিপোর্ট বিস্ফোরক আকার ধারণ করে, তার কারণ সেই রিপোর্টে ওয়াকফ সংক্রান্ত বিষয়ে বলা ছিল যে বিষয়টা সেটা আরও ভয়ানক, যেটা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি। এবং এরপর এই যে রিপোর্ট সেটা সংসদে পেশ হয়। তারপর সেই ইউপিএ সরকারই কিন্তু একটা জেপিসি গঠন করে, 30 জনের জেপিসি, যৌথ পার্লামেন্টারি কমিটি। এবং এই 30 জনের জেপিসিতে মূলত তৎকালীন সময়ে রাজ্যসভার বিরোধী এবং সরকার পক্ষের মিলিয়ে 10 জন এবং লোকসভার 20 জন সাংসদকে নিয়ে এই জেপিসি গঠন করা হয়, এবং তারাও কিন্তু একটা রিপোর্ট পেশ করে। তারপর 2013 সালে কিন্তু একটা সংশোধনী বিল এনেছিল, যদিও তারপরে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়। তো বিভিন্ন জায়গায় যদি আপনি দেখেন, এই ওয়াকফ বোর্ড মুসলিমদের যে সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে ওয়াকফ বোর্ড কিন্তু নেই। আপনি যদি দেখেন বিভিন্ন মুসলিম কান্ট্রি, লেবানন, ইজিপ্ট কিংবা সিরিয়া, জর্ডন, ইরাক, তানজানিয়া, সুদান, এখানে কোথাও কিন্তু স্বতন্ত্রভাবে ওয়াকফ বোর্ডের অস্তিত্ব নেই।
কিন্তু এই গোটা ভারতবর্ষে যে ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তির পরিমাণ শুনলে আপনি চমকে যাবেন। তার কারণ ভারতীয় সেনা, ভারতীয় রেল, এরপর সব থেকে বেশি সম্পত্তি ওয়াকফের। এবং এই ওয়াকফের আমাকে বলতেই হচ্ছে, এই যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ওয়াকফ 8.7 লক্ষটি প্রপার্টির মালিক, এবং যেটা আয়তনে, যেটা আকারে প্রায় 9.5 লক্ষ একর। এবং এই গোটা সম্পত্তির ভ্যালুয়েশন বর্তমান বাজার মূল্যের 1.2 লক্ষ কোটি টাকা। এবং এই যে এত বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তি থেকে আয় কত শুনবেন? মাত্র বছরে 163 কোটি টাকা। আপনি নিশ্চয়ই জানেন ওয়াকফ কেন ওয়াকফের কাজটা কি। ওয়াকফ কিন্তু মূলত যে সম্পত্তি, যে প্রপার্টি আছে সেইগুলোর রিফর্ম করা, সেই ওয়াকফ বোর্ড সেই রিফর্ম করবে, এবং সেই ওয়াকফ বোর্ডের ধর্মীয় যেসব কাজগুলো, মসজিদ, মাজার কিংবা শিক্ষা বা কালচারাল উন্নতি, এই বিষয়গুলো কিন্তু ওয়াকফ বোর্ডের দ্বারা যে ইনকাম, সেই ইনকাম দিয়ে দেখবে। কিন্তু এই যদি ইনকামের পরিস্থিতি হয় তাহলে চলবে কি করে? গোটা দেশের এই এত বিপুল সংখ্যক ওয়াকফের সম্পত্তি, সেই সম্পত্তির ইনকাম মাত্র 163 কোটি টাকা। আর সেটাই আপনাকে ভাবিয়ে তুলবে, তার কারণ সাচার কমিটি যেটা প্রকাশ করেছিল, সেই সাচার কমিটি বলেছিল এই বিপুল পরিমাণ সম্পত্তি, তৎকালীন সময়ে যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তি যদি ঠিক মতন ব্যবহার করা হয়, সেই সম্পত্তির থেকে 10 গুণ সম্পত্তির যে ভ্যালুয়েশন মার্কেটে, তার 10% হারে বছরে ইনকাম হবে। এবং সেই ইনকামের পরিমাণ দাঁড়াতো গিয়ে 1200 কোটি টাকা তৎকালীন সময়। ভাবতে পারেন সাচার কমিটির এই বিস্ফোরক রিপোর্ট যা চমকে দিয়েছিল সেই সময় ইউপিএ গভর্নমেন্টকে। যদিও ইউপিএ গভর্নমেন্ট সে সময় কিছু করতে পারেনি। বারবার বহু ক্ষেত্রে দেখা গেছে এই ওয়াকফ বোর্ডের এই সম্পত্তির যে পরিমাণ, সেই সম্পত্তির পরিমাণ ঠিক মতন ব্যবহার হবে কি করে? তার কারণ সেই ওয়াকফ বোর্ডের যারা প্রধান, তারা তো বিভিন্ন ক্ষেত্রে দখল, তারা বিভিন্ন ক্ষেত্রে ঠিক মতন ব্যবহার, সেই সম্পত্তিগুলোর ব্যবহারই করেনি, সংস্কারই করেনি। তাহলে মুসলিম সম্প্রদায়ের উন্নতি হবে কি করে? যেটা কিন্তু বিজেপি ভেবেছে, যেটা কিন্তু এনডিএ গভর্নমেন্ট ভেবেছে। এবং এনডিএ গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ গভর্নমেন্ট কিন্তু 2024 সালে এই অ্যাক্ট এনেছে, সংশোধনী বিল। এবং কিসের উপর দাঁড়িয়ে এই সংশোধনী বিল, কেন বিজেপির মাথা ব্যথার কারণ, সেই বিষয়ে আমি যখন বলবো, আমি প্রথম বলবো বর্তমানে 2023 সাল থেকে 148টি অভিযোগ পড়েছে কেবলমাত্র দখল বা প্রধানদের বিরুদ্ধে, এই বোর্ডের কমিটির চেয়ারম্যানদের বিরুদ্ধে। এবং সেই অভিযোগটা কোথায় পড়েছে? সেন্ট্রালাইজড যে গ্রিভেন্স সেল, সেখানে। এইখানে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, যেখানে দেখা যাচ্ছে দখল, গরিব যারা মুসলিম তাদের জমি দখল করে নেওয়া, গরিব যাদের মুসলিম তাদেরকে ভুল বুঝিয়ে তাদের থেকে জমি নিয়ে নেওয়া, যে কোনো জায়গাকে ওয়াকফের সম্পত্তি বলে দাবি করে বসা, এবং বহু ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ এই ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানদের বিরুদ্ধে। আপনারা জানেন 32টি ওয়াকফ বোর্ড রয়েছে গোটা ভারতবর্ষে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে 2022 থেকে 2022-এর এপ্রিল থেকে 2023-এর মার্চ অবধি এখনও অবধি 566টি অভিযোগ জমা পড়েছে, এবং তার মধ্যে 194টি রয়েছে দখলের মামলা এবং অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি বিক্রির যে মামলা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই মামলা 93টি রয়েছে বোর্ড প্রেসিডেন্টদের বিরুদ্ধে, 566টির মধ্যে অবশ্য। তো এই গোটা পরিস্থিতি কিন্তু সবটাই ভাবিয়ে তুলেছিল বিজেপিকে, ভাবিয়ে তুলেছিল কেন্দ্রীয় সরকারকে। এটা সম্ভব কিভাবে? এই গোটা পরিস্থিতি কিন্তু কেন্দ্রীয় সরকারকে ভাবিয়ে তুলেছিল যে এত বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি, এবং ওয়াকফ সম্পত্তি থেকে তাদের কোনো মুসলিম সম্প্রদায়ের উন্নতি হোক, কিন্তু সেই সম্প্রদায়ের উন্নতির কাজে কোনো অংশই লাগছে না। এটা কিন্তু বিজেপিকে ভাবিয়ে তুলেছে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে 40,951টি মামলা পেন্ডিং ট্রাইব্যুনালে, ওয়াকফ ট্রাইব্যুনালে। এবং সেই ওয়াকফ ট্রাইব্যুনালে করা 9,942টি করা অভিযোগ মুসলিমদের। মানে এক প্রকার 3%, 5%, 1% অভিযোগ মুসলিমদের, অমুসলিমদেরও অভিযোগ রয়েছে সেক্ষেত্রে। তো এই জায়গায় দাঁড়িয়ে চিন্তার ভাঁজ পড়েছিল কেন্দ্র সরকার কপালে। কারণ এই ওয়াকফের 1995 সালের অ্যাক্ট অনুযায়ী ওয়াকফ বোর্ডের যে বিপুল ক্ষমতা, একচ্ছত্র যে ক্ষমতা, সেই ক্ষমতা অপব্যবহার চলছিল। এবং যে কারণে কিন্তু এই বিল আনা হয়েছে, ওয়াকফ সংশোধনী বিল, যা কিন্তু রীতিমতো আইনে পরিণত হওয়ার পথে।
আপনারা জানেন দ্রৌপদী মুর্মু সই করে দিয়েছে সেই বিলে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই ওয়াকফ সংশোধনী বিল প্লট কি, কেন, কার রিপোর্টের অনুযায়ী, সেই রিপোর্টে কী ছিল, সাচার কমিটি কী রেকমেন্ডেশন করে এবং সেই জেপিসি কী রেকমেন্ডেশন করে। বারবার করে যখন অভিযোগ আসছে কেন্দ্র সরকারের কাছে, তখন কিন্তু 2023 সালের সেপ্টেম্বর মাসে এই সংসদীয় যে কমিটি এবং যারা হচ্ছে আপনার সংখ্যালঘু বিষয়ক যে দপ্তর, সেই দপ্তর কিন্তু একটা বৈঠক করে। কাদের নিয়ে বৈঠক করে? বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে, যারা অভিযোগ করে, মুসলিম অভিযোগকারী, অমুসলিম অভিযোগকারী, জেপিসি, সেই সাচার কমিটির রিপোর্ট, সব কিছুর ভিত্তিতে কিন্তু। শুধু তাই নয়, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন দেশের মুসলিম বোর্ড, মুসলিম যেসব জায়গায় মুসলিম প্রধানত যে কান্ট্রি, আরব কিংবা ওদিকে আপনি দেখলেন বাংলাদেশ, পাকিস্তান, ইজিপ্ট, লেবানন, কুয়েত, ওমান, টার্কি, এই বিভিন্ন দেশগুলোতে যেসব মুসলিম মানে যে মুসলিম যে সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণের যে নিয়ম, সেই নিয়ম কিন্তু সরকারের বেঁধে দেওয়া, এবং সেই সরকারের যেসব বেঁধে দেওয়া নিয়ম এবং স্টেক হোল্ডারদের নিয়ে একটা মিটিং হয়। সেই মিটিং পুঙ্খানুপুঙ্খ কিন্তু পর্যালোচনা হয়, এবং সেই সময় সেপ্টেম্বর মাসের 20 তারিখে এবং সেপ্টেম্বর মাসের 24 তারিখে একটা লখনৌ, একটা নিউ দিল্লিতে মিটিং হয়। সেই মিটিংয়ের পর কিন্তু এই সংশোধনী বিল কি হবে সেই বিষয়ে আলোচনা করা হয়, এবং সেই বিষয় কিন্তু গোটা সেট আপ করে কেন্দ্র সরকার, এবং তারপরেই গোটা পরিস্থিতি এবং গোটা প্লট পরিবর্তন হয়। এবার আপনাদের জানাবো, সাচার কমিটি 2006 সালে কংগ্রেস আমলের গড়া সাচার কমিটি, এখন কংগ্রেস বিরোধিতা করছে, অথচ সেই সাচার কমিটি একটা রেকমেন্ডেশন করে মনমোহন সিংয়ের গড়ে দেওয়া সাচার কমিটি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গড়ে দেওয়া সাচার কমিটি একটা রেকমেন্ডেশন করেছিল, রিপোর্ট পেশের পর রেকমেন্ডেশনও করে 406 পাতার সেই রিপোর্ট, এবং সেই রেকমেন্ডেশনে সাচার কমিটি বেশ কয়েকটা বিষয় বলেছিল। তার মধ্যে ওয়াকফ বোর্ডের যে প্রধান, তাদের ভূমিকা বা দায়িত্ব বদলাতে হবে, এবং তাদের মধ্যে ছিল ওয়াকফ সম্পত্তির সঠিক রেকর্ড মেনটেন করা, অমুসলিম কোনো টেকনিক্যাল ব্যক্তিকে সেই ম্যানেজমেন্টে নিয়োগ করা, সেন্ট্রাল ওয়াকফ বোর্ড কিংবা স্টেট ওয়াকফ বোর্ডে 2জন করে মহিলা সদস্যকে যোগদান করানো, এবং সেই ওয়াকফ বোর্ডে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার কাউকে যোগদান করানো, এবং অবশ্যই ওয়াকফ বোর্ডকে অডিটের মধ্যে আনা। কারণ ওয়াকফ বোর্ডের আয় ব্যয়ের কোনো অডিট এখনো অবধি হচ্ছিল না। ভাবতে পারেন, এত বিপুল পরিমাণ সম্পত্তি, অথচ তাদের আয় ব্যয়ের কোনো অডিট নেই কেন্দ্র সরকারের কাছে কোনো হিসেব নেই। ফলে যেটা কি দাঁড়ালো সেটা হচ্ছে যে এই যে কমিটিগুলো, সেই কমিটিগুলোর যে রিপোর্ট, সেই রিপোর্টের বেসে এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা মুসলিম যারা নির্যাতন হয়েছে, যাদের সম্পত্তি দখল হয়েছে, বিভিন্ন মিডিয়া, তাদের নিয়ে কিন্তু কমিটি গঠন করে একটা দুটো বৈঠক করে লখনৌ দিল্লিতে, যেটা আমি বললাম, তারপরে কিন্তু এই বিল সংক্রান্ত গোটা পরিস্থিতি আলোচনা করা হয়। এবং এই বিলে কী কী চেঞ্জেস আছে সেগুলো আমি বলেছি বহুবার। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই বিল কিন্তু আইনে পরিণত হচ্ছে, এবং এই বিলে কিন্তু ওয়াকফের যে প্রধান, তার হাতে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। আর যখন তখন যে কোনো সম্পত্তি ওয়াকফ বলে দাবি করলে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে ওয়াকফ বোর্ডের প্রধান নয়, তদন্ত করবে কিন্তু ট্রাইব্যুনালের যে প্রধান থাকবে, এবং সেই ট্রাইব্যুনালের প্রধান বানানো হচ্ছে কোনো জেলা শাসক পদমর্যাদার কোনো ব্যক্তিকে। ফলে সেই জেলা শাসক কিন্তু দেখবে যে আদৌ প্রেক্ষাপটটা কী, তারপর সেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সেই এখন অবধি 1995 সালের অ্যাক্ট অনুযায়ী, সংশোধনী অ্যাক্ট অনুযায়ী ওয়াকফের সেটা কিন্তু হচ্ছিল না। আমি কয়েকটা উদাহরণ যদি দিই, সেক্ষেত্রে তামিলনাড়ুর কৃষক কিংবা সুরাট, কিংবা ওদিক থেকে সুরাটের একটা মন্দির, কিংবা বেঙ্গালুরুর একটা ঈদগাহ, সেইগুলোও কিন্তু রিফর্ম করা যাচ্ছিল না এই ওয়াকফের দাবি অনুযায়ী। ওয়াকফ তাদের সম্পত্তি দাবি করে বসেছিল, ফলে এমনকি ঈদগাহ অবধি রিফর্ম করা যাচ্ছিল না, ওয়াকফ তাদের সম্পত্তি দাবি করে বসেছিল বলে। ফলে এইগুলো কিন্তু চেঞ্জেস হচ্ছে বারবার করে। বহু বিরোধীরা, বহু মুসলিম নেতারা কিন্তু বলছে যে, অভিযোগ করেছে বিল পাস নিয়ে, যে বিজেপি তাদের ওয়াকফ বোর্ডের উপর অসাংবিধানিক একটা পদক্ষেপ নিচ্ছে, বা এই বিলকে অসাংবিধানিক বলেছে। माइनॉरिटीज को तंग करने के लिए ये बिल लाया गया है। इनके पक्ष में 288 आए और विरोध में 232 आए। ऐसा कौन सा, यानी सभी लोग इसको एक्सेप्ट किए? जिसकी लाठी उसकी भैंस।
প্রশ্ন উঠছে আদৌ কি সত্যি এটা? উত্তরটা হচ্ছে একেবারেই নয়। তার কারণ কেন্দ্র সরকার কিন্তু এই বিলকে এমনভাবে পাস করেছে, ফলে কিন্তু কেন্দ্র সরকারের যে ভূমিকা বা কর্তব্য সেটাকে বেঁধে দেওয়া হয়েছে, এবং কেন্দ্র সরকার কিন্তু কোনোভাবেই এখানে বাড়তি কোনো ভূমিকায় আসবে না, আসতে পারবে না। এবং সেখানে ওই বোর্ডে কারা থাকবে সেটাও কিন্তু ওই বিলে লেখা আছে। সেখানে বলা হয়েছে 2জন অমুসলিম থাকবে, 2জন মহিলা থাকবে, বাদবাকি সমস্ত সদস্যই মুসলিম হবে। এবং তাদের মধ্যে কেউ কেউ প্রাক্তন জাজ হতে পারে, কেউ কেউ ল পার্সন হতে পারে, কেউ স্কলার ইন ল হতে পারে, এবং বার কমিটির মেম্বার হতে পারে। ফলে বিরোধীদের যেসব অভিযোগ বিজেপি বা কেন্দ্র সরকার ওয়াকফের উপর স্বায়ত্তশাসন করবে বা মুসলিমদের জমি দখল করবে, এই বিষয়গুলো কিন্তু নয়। এবং এই বিল ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সই করেছেন এবং সেটা আইনে পরিণত হতে চলেছে। সব মিলিয়ে এই বিলে, এই ওয়াকফ সংশোধনী বিল 2024-এ কিন্তু লাভ হবে সাধারণ মানুষের, লাভ হবে সাধারণ মুসলিমদের। এবং যেসব মুসলিম যারা ওয়াকফ, তাদের সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বলে দাবি করলেও মুখ খুলতে পারে না, লাভ হবে তাদের। লাভ হবে সাধারণ যেসব মুসলিম যারা গরিব, যারা তাদের বাচ্চাদের পড়াতে পারে না, লাভ হবে তাদের। এই সমস্ত বিষয়ে নজর রাখছি আমরা, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।